আজ বিকেল ৫টা ১৫ আপনারা জানেন যে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউয়ের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবং তার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যে টেলিভিশনের পর্দায় নিশ্চয়ই দেখেছেন যে আজ সকাল থেকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমাদের সহকর্মীরা সেখান থেকে ঘণ্টাব্যাপী সর্বশেষ আপডেট জানাচ্ছেন। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজকে আমরা এখন দেখতে পাচ্ছি। সবুজ, আপনি ঠিক কোথায় অবস্থান করছেন? মানিক মিয়া এভিনিউতে অবস্থান করছেন বোঝা যাচ্ছে। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি দূর দূর পর্যন্ত এখন মনে হয় বৃষ্টি থেমেছে। একটু যদি বলেন, আর তো খুব বেশি সময় নেই ঘোষণাপত্র পাঠ করার, আর মনে হয় 1 ঘন্টার মতো বাকি। কি দেখছেন এখন সেখানে? সকাল থেকে কিন্তু মানিক এভিনিউতে আনন্দ উৎসব চলছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে। ঘড়িতে সময় আছে আর ঘণ্টাখানেকের মতো। তো মানিক এভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে। আর ঠিক বিকেল 5টার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ ঘোষণা করবেন, সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। মানিক এভিনিউর দক্ষিণ প্লাজায় আমরা রয়েছি। দক্ষিণ প্লাজার যে সিঁড়ি রয়েছে সেখানে কিন্তু এখন মঞ্চ তৈরির কার্যক্রম চলছে আর শেষ মুহূর্তে রাষ্ট্রের প্রস্তুতি চলছে। সামনে কয়েকশো চেয়ার রাখা রয়েছে। আমন্ত্রিত অতিথি যারা, তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। আর সাধারণ জনগণ যারা রয়েছেন তারা সবাই কিন্তু মানিক এভিনিউর যে মূল রাস্তা, সেই রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছেন। আর মূল রাস্তায় কিন্তু এরই মধ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে। তো সকাল থেকে জুলাই অভ্যুত্থানের জ্বালাময়ী যে সকল গানগুলো ছিল, যে গানগুলো জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিল রাজপথে নামতে, সেই শিল্পীরা কিন্তু বিকেলের পর থেকেই মূলত সেই গান এখানে পরিবেশনা করেছে। বিশেষ করে শূন্য ব্র্যান্ডের শোনো মহাজন গান যখন এখানে পরিবেশন করা হয়, সাথে সাথে পুরো মানিক এভিনিউ জুড়ে যে হাজার হাজার মানুষ যারা লাল সবুজের পতাকা মাথায় বেঁধে হাতে নিয়ে জুলাইয়ের 5 আগস্ট উদযাপন করতে এসেছেন 36 জুলাই, সেই 36 জুলাই কিন্তু তারা উদযাপন করছেন। এবং এখানে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। নিরাপত্তা বেষ্টনীর এই পার থেকে, অর্থাৎ আসাদ গেট থেকে শুরু করে এদিকে খামারবাড়ি পর্যন্ত যেই মানিক এভিনিউর যে পথ, পুরো পথে কিন্তু এখন উৎসব মুখর মানুষের আনন্দ। এবং গেল 1 বছর কিংবা জুলাই আন্দোলনের সময় যে গানগুলো সবচেয়ে বেশি শিহরণ জাগিয়েছিল এই জাতি রাষ্ট্রের মানুষের বুকে, সেই গানগুলোই কিন্তু এখানে পরিবেশনা করা হচ্ছে। আর আমরা দূরে যে চিত্র দেখছি, দূর থেকে দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে সরকারের হয়তো কয়েকজন উপদেষ্টা এরই মধ্যে মানিক এভিনিউর দক্ষিণ প্রাঙ্গণে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে এসে উপস্থিত হয়েছেন। আমন্ত্রিত অতিথিরাও হয়তো কেউ কেউ আসছেন দূর থেকে পতাকা সহ গাড়ি দেখে। আসলে আমরা সেই ধারণাই করতে পাচ্ছি। 5 থেকে 6টির মতো পতাকা সম্বলিত গাড়ি ভেতরে প্রবেশ করেছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ হয়তো আরো কয়েকজন সেখানে রয়েছেন। দূর থেকে দেখে আমাদের এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। এবং সকাল থেকে এখন পর্যন্ত বলা চলে আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানে জুলাই গণ অভ্যুত্থান দিবস রাষ্ট্রীয়ভাবে যে উদযাপন হচ্ছে, সেই জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। একদম সকাল 9টার দিকে এখানে সঙ্গীত আয়োজনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। বেলা যত গড়াচ্ছে, আজকে যেহেতু সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে, ছুটির এই বেলায় রাজধানীর প্রশস্ত এই সড়কে পরিবার পরিজন নিয়ে সবাই আসছে। সবুজ, একটু যদি থামাই আপনাকে, কারা যোগ দিচ্ছেন না সেটি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সবুজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আসলে যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে বিএনপি এবং এনসিপি থেকে কারা যুক্ত হচ্ছেন না, এই ধরনের বিভিন্ন খবর আসছে এবং কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি নিয়ে। এই ধরনের আপনি কি জানতে পেরেছেন যে শেষ পর্যন্ত কারা যোগ দিচ্ছেন না অনুষ্ঠানে বা কারা দিচ্ছেন না? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আবার একটু প্রশ্নটা করুন, রাজনৈতিক দলের উপস্থিতি নিয়ে আসলে বুঝতে পারিনি। জি সবুজ, এটি জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলোর
প্রতিনিধিরা কারা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না আমরা দেখছিলাম। একজন সমন্বয়ক বলেছেন যে সব সমন্বয়করা দাওয়াত পাননি। বিএনপিও এই ধরনের বক্তব্য দিয়েছিল গতকাল। আজ এনসিপির কিছু নেতা কক্সবাজারে আছে, সেরকম খবরও আমরা জানতে পারছি। এই বিষয়ে কি কোনো সবশেষ কোনো তথ্য আছে কিনা আপনার কাছে যে কারা যোগ দিচ্ছেন অনুষ্ঠানে? সবশেষ যে তথ্য, প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে যে তথ্য আমরা জেনেছি, 200-র অধিক আমন্ত্রিত অতিথি তাদেরকে এই আজকের আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে কার্ড দিয়ে। তো 274-76 জনের মতো। তো সেই সংখ্যা একদম অ্যাকুরেট হয়তো বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো রাজনৈতিক নেতাদের আমাদের চোখের সামনে পড়েনি, আপনার দেখি নাই, সাংস্কৃতিক মঞ্চের সামনে দেখিনি। তো গতকাল যে তথ্য আমরা জানতে পেরেছিলাম যে বিএনপির পক্ষ থেকে 5 জন যোগ দিবেন, এনসিপির পক্ষ থেকে কতজন দিবেন সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। জামায়াতের পক্ষ থেকেও হয়তো কয়েকজন প্রতিনিধি এখানে আসবেন এবং মঞ্চে আমরা দেখছি যে দেশাত্মবোধক গান পরিবেশনা করা হচ্ছে। সবুজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু সবুজের যে ক্যামেরা ছিল সেই ক্যামেরার চোখে নিশ্চয়ই দোলা লক্ষ্য করেছেন যে দূরে আমরা দেখেছি যে পতাকাবাহী গাড়ি ইতিমধ্যে প্রবেশ করছে। কত সংখ্যক অতিথি এখন পর্যন্ত আমন্ত্রিত বা তারা উপস্থিত হবেন, মঞ্চে থাকবেন, সেটা নিশ্চয়ই আমাদের সহকর্মীরা কিছুক্ষণের মধ্যে জানাবেন। একই সাথে আমরা এটাও দেখেছি যে একটা উৎসবের আমেজ বজায় আছে সেখানে। সাধারণ মানুষ জড়ো হয়েছে, রং উড়িয়ে আমরা ল্যাম্প পোস্টের উপরে মানুষ পতাকা উড়াচ্ছে দেখেছি। কত সংখ্যক মানুষ আসছে এবং সারা দিন আমরা লক্ষ্য করেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক মানুষের ঢল নেমেছে বলা চলে। খামারবাড়ি অঞ্চলে অবস্থান করছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, আশা করি শুনতে পাচ্ছেন, একটু জানাবেন আমাকে যে আপনার চোখে দেখা এখন পর্যন্ত কত সংখ্যক মানুষ মানিক মিয়া এভিনিউ অভিমুখী হয়েছে এবং সেই সাথে তারা কি বলছেন, কতটা উচ্ছ্বাস তাদের মনে? রাশেদ, বিপুল সংখ্যক মানুষ, যেহেতু কিছুক্ষণ আগেও এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তবে বেলা যত বাড়ছে, অর্থাৎ যেহেতু বেলা 5টায় প্রধান উপদেষ্টা এখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, ঠিক আমি যখন দেখছি এখানে, আমি এসেছি 3টার কিছু আগে, তখন আসলে যে পরিমাণ মানুষের জনসমাগম ছিল, ধীরে ধীরে কিন্তু জনসমাগম বাড়ছে। তবে এই সমস্ত মানুষরা কিন্তু কোনো রাজনীতিবিদ না বা কোনো রাজনৈতিক দলের কর্মীও না, তারা কিন্তু একদমই নেহাত সাধারণ মানুষ, যারা আসলে কোনো রাজনীতি বোঝে না, যারা নির্বাচন বোঝে না, যারা ক্ষমতা বোঝে না। তারা বলছেন, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে তারা ঠিক 1 বছর আগে এখানটিতে তারা এসেছিলেন, যেদিন স্বৈরাচারের পতন হয়েছিল, শেখ হাসিনা যেদিন পালিয়ে গিয়েছিল, ঠিক এই সময়টাতে তারা এখানে অবস্থান করছিলেন। ঠিক 1 বছর পরে তারা আজকে এখানে এসেছেন। আসলে এই 1 বছরের মধ্যে কি পরিবর্তন হয়েছে এবং সামনের যেই দিনগুলো আসছে, নির্বাচন ব্যবস্থা, ক্ষমতার কাঠামো, এই পরিবর্তন আসলে কিভাবে নিয়ে আসবেন সেই বিষয়টি আসলে তারা জানার জন্য এখানে এসেছেন। প্রফেসর ইউনূস, যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি এখানে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে হয়তো সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করবেন। সেই বিষয়গুলো জানার জন্য তারা এখানে এসেছিলেন। তারা বলছিলেন যে তারা আসলে সাধারণ মানুষ, তারা আসলে কোনো কিছুর চান না রাজনীতির ভেতরে থাকতে, তারা ক্ষমতার বাইরে থেকেই আসলে চান যে এই যেই 15 বছর, ঠিক 1 বছর আগে যে 15 বা 16 বছর যেই জগদ্দল পাথর আসলে মানুষের বুকের উপরে চেপেছিল, তারা এমন একটা দেশ চান যেখানে তারা ভোট দিয়ে একটি রাজনৈতিক দলকে তারা ক্ষমতা নিয়ে আসবেন এবং সেই রাজনৈতিক দলের যদি কোনো কর্মকাণ্ড তাদের কাছে যদি ভালো না মনে হয়, সেটি যদি দেশের জন্য তারা মনে করেন যে অবশ্যই দেশের জন্য ক্ষতিকর, তারা সেই বিষয়টির তারা বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা আন্দোলন করবেন, তারা সংগ্রাম করবেন। কোনো রাজনৈতিক দল বা সেই সরকার তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না এবং তাদের সেই আন্দোলন সংগ্রামকে কোনো শক্তির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের দলীয় ক্যাডার দিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে না। এই রকম একটি সমাজ ব্যবস্থা তারা চান, এমন একটি দেশ তারা চান। এবং সেই রাজনৈতিক দলের কর্মকাণ্ড যদি তাদের পছন্দ না হয়, তাহলে পরবর্তীতে তারা অন্য একটি রাজনৈতিক দলকে তারা ক্ষমতা নিয়ে আসবেন। অর্থাৎ বাংলাদেশের স্বার্থে যেই রাজনৈতিক দল বা যেই সরকার কাজ করবে, অবশ্যই তারা তার সমর্থনে থাকবেন এবং যদি কোনো বিরুদ্ধ মত যাতে কেউ দমন না করে, সেই বিষয়গুলো এখানে তারা চাচ্ছেন। এবং সামনে যেই 5টার সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তার যে ঘোষণার মধ্যে অবশ্যই এই বিষয়গুলো আনবেন, সেই ধরনের তারা এখান থেকে প্রত্যাশা করছেন এবং তারা সব কিছু শুনতে চাচ্ছেন এবং তার আগে আসলে তারা কোনো ধরনের মন্তব্য করতে যাচ্ছেন না। তো তাদের মূল যে প্রত্যাশা, যে গত 15 বছর বা 16 বছর যেই ফ্যাসিস্ট বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসেছিল, এই ধরনের ফ্যাসিবাদ যাতে নতুন করে না আসে, এই ধরনের এই অবস্থান যাতে তাদের আবার নতুন করে দাঁড় করাতে না হয়, যে তারা আন্দোলন করে সংগ্রাম করে হাজার হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে সেই সরকার ব্যবস্থাকে পরিবর্তন করবে, এইটি তারা চায় না। তারা এমন একটি বাংলাদেশ চায় যেখানে থাকবে সাম্য, যেখানে থাকবে সবার জন্য সমান অধিকার। রমিজকে ধন্যবাদ।
সাধারণ মানুষের ভিড় এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নাফিউল ইসলাম লিংকনকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। লিংকন, একটু যদি জানান যে আপনার পিছে যারা জড়ো হয়েছেন সব বয়সীর মানুষ কি দেখতে পাচ্ছেন, নারী পুরুষের উপস্থিতি? কারণ নারীদের উপস্থিতি কিন্তু জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে নারীদের একটা বড় উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আজকের যে জমায়েত সেখানে নারীদের উপস্থিতি কেমন? জুলাই গণ অভ্যুত্থান দিবসের মূল প্রোগ্রাম শুরু হয়েছে মূলত সকাল 11টা থেকে। দিনভর প্রোগ্রাম হওয়ার কারণে কিন্তু দিনের বিভিন্ন সময়ে যারা আসছেন তারা কিন্তু অনেকে চলে যাচ্ছেন। আবারও যেহেতু মূল প্রোগ্রাম আবারও শুরু হবে, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে যে ঘোষণা আসছে জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র ঘিরে কিন্তু একটি উৎসব জনতা এখন রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের অনেকেই এখনো আছে এবং এই সমাগম যতই সময় বাড়ছে ততই আমরা দেখতে পাচ্ছি কিন্তু উপস্থিতি বাড়ছে এবং এখানে সব বয়সের উপস্থিতি চোখে পড়ার মতো। যদিও যারা যুব সমাজ, যারা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছে তাদের সংখ্যাটাও বেশি, এর মাঝে বিভিন্ন বয়সের লোকজনকে আমরা দেখছি এবং নারীদের উপস্থিতিও কিন্তু লক্ষ্য করার মতো। যদিও নারীরা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে স্টেজের সামনের অংশে বসে আছে, আর যারা আমরা বাইরে উৎসুক জনতা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সাধারণ দর্শকরা বসে আছে। আমরা যদি একটু উল্লেখ করি এই ঐতিহাসিক আজকে গণ অভ্যুত্থান দিবসের প্রেক্ষাপটটি, আমরা জানি যে গত বছরের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 16 বছরের স্বৈর শাসনের সমাপ্তি টেনে গণ অভ্যুত্থানের মুখে কিন্তু আজকের দিনে ভারতে চলে যেতে বা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এবং তারই কিন্তু একটি বিশাল ইতিহাস রয়েছে। তার শাসনামলে কিন্তু প্রায় অসংখ্য গুম, খুন, হত্যা, নির্যাতন এবং সর্বশেষ যখন 2024 সালের জুন মাস থেকে জুলাই মাস এবং আগস্টের এই আজকের 5 তারিখ পর্যন্ত প্রায় 1,500 হত্যাকাণ্ড এবং প্রায় 30,000 মানুষের আহত হওয়ার বিনিময়ে কিন্তু আজকের এই দিনটি। এবং আমরা জানি প্রায় 500 শিক্ষার্থী, 500 এর মধ্যে রয়েছে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা তাদের চোখ হারিয়েছেন, কেউ এক চোখ হারিয়েছেন, কেউ 2 চোখের দৃষ্টি হারিয়েছেন এবং এই 30,000-এর মধ্যে অনেকে রয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন, কে এক পায়ের ক্ষমতা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। এরকম অসংখ্য মানুষের কান্নায়, অসংখ্য মায়ের বুক ফাঁকা করে কিন্তু আজকের এই দিনটি। অনেকের বাবা হারিয়েছেন, অনেক সন্তান হারিয়েছেন এবং কোলের শিশুর মৃত্যুর বিনিময়ে কিন্তু আজকের এই দিনটি। সেই হিসেবে ঐতিহাসিক এই গণ অভ্যুত্থানের দিনটিতে স্মরণ করতেই রাষ্ট্র কিন্তু আজকের এই আয়োজন করেছে। সেই আয়োজনে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা জানি যে কিছুক্ষণ পর অর্থাৎ বেলা 5টায় কিন্তু সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র, অর্থাৎ এই জুলাইয়ের প্রেক্ষাপটটা কি এবং আগামী দিনে বাংলাদেশের রূপরেখা কি হবে, বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে দেশটা সংস্কার হবে, সবকিছু মিলে তিনি কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেটির অপেক্ষা রয়েছেন সাধারণ জনগণ এবং এখন যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন হাজারো উৎসুক জনতা, বেলা 5টা বাজলেই এখানকে যে স্ক্রিনগুলো রয়েছে এবং যে বড় পর্দা রয়েছে সেখানে এবং বাংলাদেশ টেলিভিশন সহ প্রত্যেকটি বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও থেকে কিন্তু এটি সম্প্রচার করা হবে। তার মাধ্যমে কিন্তু পুরো জাতি উপভোগ করতে পারবে এই জুলাই ঘোষণাপত্র, অনেক কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা জাতির সামনে কি নিয়ে আসছেন এবং সেই হিসাবে সবাই কিন্তু সেই অধ্যায় রয়েছে। তোলা এই ছিল সংসদ ভবনে দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রোগ্রামের সর্বশেষ খবর।